বাসর রাতে নিজের স্বামীর জায়গায় যখন অন্য কেউ দর্শন করেছিল তখন বুঝেছিলাম কষ্ট কাকে বলে। আমার কথাটা শুনে হয়তো খুব অবাক লাগছে, কিন্তু এটাই হয়েছে আমার সাথে। সেদিন বুঝেছি যন্ত্রণা কাকে বলে। অসহায়ত্বের মাত্রা কতটা গুরুতর হলে মানুষ এমন পরিস্থিতিতে পড়ে। বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম, বলতে গেলে সোনার চামচ নিয়ে জন্মেছি। কত ভালোবাসতো আমার মা, সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতো, কিন্তু সে সুখ বেশি দিন জুটেনি আমার কপালে। 8 বছর বয়সে ক্যান্সারে আমার মা মারা যায়। সেদিন মাকে হারিয়ে আমি খুব কেঁদেছিলাম। প্রতিটা মুহূর্তে শুধু মাকে মিস করতাম। বাবাও মায়ের জন্য অনেক কষ্ট পেত, কিন্তু আমাকে বুঝতে দিত না। কিন্তু বাবা প্রায় সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, আমাকে তেমন দেখাশোনা করতে পারতো না। তাই আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো আর একটা বিয়ে করার জন্য। কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসতো, আর নতুন বউ যদি আমাকে মানতে না পেরে আমাকে কষ্ট দেয়, এই জন্য সহজে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু সবার জোরাজুরি আর আমার কথায় বাবা দ্বিতীয় বিয়ে করে। সেদিন বাবাকে বলেছিলাম, বাবা নতুন মা না এনে দিলে আমি আর তোমার সাথে কথা বলবো না। ভেবেছিলাম তো আমার নতুন মাটাও আমার আগের মায়ের মতো হবে। কে জানতো আমার কপালটা এমন হবে। সেদিন সত্যি বাবাকে নতুন মা আনতে বলিনি। এখন মনে হচ্ছে সেদিন আমি বাবাকে খাল কেটে কুমির আনতে বলেছিলাম। বাবা যখন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকে, আমি উকিঝুঁকি মেরে নতুন মাকে দেখছিলাম আর খুব খুশি হয়েছিলাম। কয়েকটা দিন হয়তো নতুন মায়ের সাথে ভালো ছিলাম, কিন্তু পর কখনো আপন হয় না, আর সৎমা কখনো আপন মা হয় না। সেটা বুঝতে পারি কয়েকটা দিন পর। যে আমাকে আমার মা খাবার দিয়ে আমার পিছনে পিছনে দৌড়াতো, আর আমি বায়না করতাম এটা খাবো না ওটা খাবো না, সে আমি আজকে ঠিক মতো খেতে পারছি না। এখন মনে হয় লবণ মরিচের ভাতও অনেক মজা। যে আমি সারাদিন বসে বসে পুতুল খেলে সময় পার করতাম, সে আমি এখন অনেক কাজ করি, তাও আমার নতুন মায়ের মন ভরে না। নানা রকম কথার বেড়াজালে আটকা পড়ে গেছি। ইচ্ছে করলেও এ কথার বেড়াজাল থেকে বের হতে পারছি না। দিনের পর দিন মানসিক আর শারীরিক যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছি। আমার বাবাও বদলে গেছে। যে বাবা আমার সুখের কথা ভেবে বিয়ে করতে চায়নি, আজকে সে বাবাই নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। নতুন মায়ের কথায় ওঠে আর বসে, মারধর করে। নতুন মায়ের কোলে নতুন যে মেয়ে হয়েছে, বাবার কাছে এখন সে মেয়েই সব, আর আমি তো এক পরগাছা। 8 বছর বয়সে মাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছিলাম, তার থেকে বেশি কষ্ট এখন প্রতি মুহূর্তে পাই। কষ্টটা আরও বেড়ে গিয়েছিল যখন আমার বাবা মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে ঠিক করে আমার থেকে 26 বছরের বড় এক মধ্যবয়স্কের সাথে। সেদিন একটু প্রতিবাদ করেছিলাম, আর ফলশ্রুতিতে মার আর মানসিক যন্ত্রণাটাই পেলাম না। সহ্য করতে পেরে কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম বয়স বেশি, দেখতে অসুন্দর, তাতে কি হয়েছে, খেতে পড়তে তো পারবো। সংসার কাকে বলে তখন বুঝতে পারিনি। সংসারে বুঝে ওঠার আগে বাবা আর নতুন মায়ের চাপে 14 বছর বয়সে আমি বিয়েটা করিনি। বিয়ে করার পর যে সুখটা ছিল সেটাও চলে গেল। গরুয়াভাবে চুপি চুপি লোকটার সাথে আমার বিয়ে হয়। আমাকে লোকটা গাড়ি করে তার বাড়ি নিয়ে যায়। যাওয়ার সময় লোকটার হাবভাব দেখে মনে হয়েছিল লোকটা নেশাখোর আর চরিত্রহীন। যখন লোকটার সাথে বাড়িতে গেলাম, বুঝতে পারলাম লোকটা অনেক ধনী আর সম্পদশালী। আমাকে বাড়ির ভিতর ঢুকিয়ে শক্ত করে হাত ধরে রুমের ভিতর নিয়ে ধাক্কা দিয়ে ফেললো, আর উনি একের পর এক মদের বোতল শেষ করতে থাকলো। সব আশায় তখন নিরাশ হয়ে গেল। বুঝতে পারছিলাম আমার জীবনের সব সুখ উড়ে গেছে, তার ফিরে আসবে না। আরও যন্ত্রণায় কাতর হলাম তখন যখন খেয়াল করলাম রাতের বেলায় আমার স্বামীর পরিবর্তে অন্য একটা লোক আমার রুমে ঢুকে আমাকে জাপটে ধরে। ভয়ে জোরে চিৎকার করে উঠেছিলাম। পাশের রুম থেকে আমার স্বামী এসে বলল, কিরে হারামজাদি, এভাবে চিল্লাচ্ছিস কে? আমি ওনার এই বাসাটা শুনে অবাক হলাম। কিছুটা বিস্মিত হয়ে শান্ত স্বরে ওনাকে বললাম, আপনি দেখেন এই লোকটা এসে আমার সাথে অসভ্যতা করছে। কর্কশ হাসি দিয়ে বলল, হারামজাদি, একে খুশি কর, না হয় তোর কপালে দুঃখ আছে। যা যা করতে বলে তাই কর।
ওনার কথাটা আমার বুকটা বেদ করে কলিজায় লাগলো। তবুও বললাম, আপনি আমার স্বামী হয়ে এমন কথা বলতে লজ্জা লাগছে না? হা হা, আমি তোর স্বামী কে বলেছে? আমি তোকে তোর বাপের কাছ থেকে কিনে এনেছি। আশেপাশের লোক খারাপ বলবে তাই বিয়ের নাটক করেছে। তোর বাপ আমার কাছে তোকে বিক্রি করে দিছে। এখন আমি যা বলি তুই তাই করবি। ওকে খুশি কর। এই বলে উনি লোকটাকে ইশারা করে দরজা লাগিয়ে চলে গেল। আর লোকটা আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমি বললাম, আপনি আমার বাবার বয়সী, এমন করবেন না। আপনার মা বোন মেয়ে থাকলে কি এমন করতে পারতেন? আমাকে ছেড়ে দিন, পায়ে পড়ি আপনার, আমার ক্ষতি করবেন না প্লিজ। কিন্তু তিনি এক পৈশাচিক হাসি দিয়ে আমাকে বলল, এসব বলে লাভ নেই সুন্দরী, আমাকে একটু খুশি করে দাও। এসব বলে আমার গায়ের ওপর এসে আমাকে শক্ত করে ধরলো আর আমাকে খুবলে খুবলে খেলো। সেদিন আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। মনে হয়েছিল এক হায়না আমার কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। ওনার খাওয়া শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ঠিক একইভাবে খুবলে খুবলে খেয়েছে। তারা ভুলেই গিয়েছিল আমি একটা মানুষ। আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা চিৎকারে যেন আমার সুখটা আরও বাড়িয়ে দিয়েছিল। কাজ শেষে আমাকে লাথি দিয়ে ফেলে অন্য রুমে চলে গেল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। সারা শরীরে হায়নাদের আঘাত করা ক্ষতগুলো বেসে উঠল। সে সাথে তীব্র যন্ত্রণায় কাতরাতে লাগলাম। বড় স্বপ্নে নিয়ে বিয়ে না করলেও একটু আশা নিয়ে বিয়েটা করেছিলাম, আর সে আশাও ভেঙে গেল। জীবনে এতটা কষ্ট লিখা ছিল বুঝতে পারিনি। আজকে আমার জীবনের সব শেষ। সারা শরীরটাই সাক্ষী দিচ্ছে আমি আজকে কতটা নিরুপায়, অসহায়। সেদিন বুঝেছিলাম পুরুষ মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হলে একজন বাবা তার মেয়েকে এমন লোকের কাছে বিক্রি করতে পারে, কত নিকৃষ্ট হলে একজন বাবার বয়সী লোক আমার মতো 14 বছরের মেয়েকে এভাবে হায়নার মতো রক্তাক্ত করতে পারে। কতটা কষ্ট সেদিন হয়েছিল আমি জানি। কষ্টের শেষটা যদি সেখানেই হতো তাহলে তো ভালোই ছিল। কিন্তু পরদিন সকালে খেয়াল করলাম আমার শরীরটা জ্বরে ফুরে যাচ্ছে, সারা শরীরে ক্ষত হয়ে গেছে, তলপেটে প্রচুর ব্যথা হচ্ছে, উঠতে পারছি না ঠিক করে। কোনো রকমে উঠে দেখি বদমাশ লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমাকে বলল, হারামজাদি, এই নে খা, খেয়ে রেডি হ, কাস্টমার আসবে 2টা, খুশি করতে না পারলে খবর আছে, বেশি চিল্লাবি তো মাইরা তোরে ফাটাইয়া দিব। দয়া করে আপনি আর আমাকে কষ্ট দিবেন না, আমি আপনার পায়ে পড়ি। আমার শরীর ভালো না, আমি অসুস্থ, এতটা কষ্ট আমাকে দিবেন না। আপনার মেয়ে হলে কি পারতেন এমন করতে? আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না। পুরুষ মানুষই হয় রে, ওরা বাবা স্বামী কিচ্ছু হয় না। তাড়াতাড়ি রেডি হ। পেটে তখন প্রচণ্ড ক্ষুধা ছিল, কোনো রকমে খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর একের পর এক লোক আসতে থাকলো আর আমার ক্ষত শরীরটাকে আরও খুবলে খুবলে খেলো। সেদিন মনে হয়েছিল আমি একটা তাজা মাংসপিণ্ড, যেটাকে খাওয়ার জন্য অনেকগুলা হায়নারা প্রতিযোগিতা লেগেছে। সেদিন আমার চিৎকার কেউ শুনেনি, ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কেউ সান্ত্বনা দেয়নি। কখন যে অসুস্থ হলাম খেয়াল নেই। কোনো রকমে কয়েকটা ব্যথা কমার ওষুধ এনে দিয়েছিল, তা খেয়ে একটু সুস্থ হলাম। কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্যের পর লোকটা কয়েকদিন পর আমাকে একটা গলিতে নিয়ে গেল। খেয়াল করলাম সেখানে আমার মতো আরও অনেক মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে। একে একে পুরুষ আসছে, যাকে পাচ্ছে তাকে নিয়ে রুমে ঢুকছে। বুঝতে আর বাকি রইল না এটা পতিতা পল্লী। আমাকে নিয়ে গেল একটা মহিলার কাছে। মহিলার নাম ডায়না। মহিলাটা আমার দিকে তাকিয়ে দেখে লোকটাকে বলল, হালে এ মাল রে, হাল করলি কেন? এত ছাপ দিছিস কেন এ মাল রে? সারা শরীরে দাগ করে ফেলছিস। এর পিছনে এখন আমাকে টাকা ভাঙতে হবে। এই মালের জন্য 30,000-এর উপর 1 টাকাও দিতে পারুম না। মালটার কি হাল করছিস দেখছিস? ডাইনাজি সবে মাত্র 14 বছর বয়স, আর 5,000 বাড়াইয়া দেন।
ঠকবেন না, নিলে আর ভালো সার্ভিস দেয় সেই মাল। অবশেষে দর কষাকষি করে আমাকে 32,000 টাকায় বিক্রি করা হলো। আমি ডায়না আন্টির পায়ে আশ্রয় পড়লাম, আমাকে ছেড়ে দিতে দেয়নি। কেন দিবেন? উনি তো পতিতা পল্লী সর্দার নেই। আমাকে এত টাকা দিয়ে কিনেছেন ব্যবসার জন্য। আমার দায়িত্ব দেওয়া হলো শোভাকে, যাতে আমাকে সব বুঝিয়ে দেওয়া হয়। শোভা আমাকে সব বুঝিয়ে দিল কিভাবে কাস্টমারকে খুশি করতে হয়। শোভায়ের পায়ে দৌড়লাম, আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেও তো এক গাঁটের মাঝি, আমারই মতো ভুক্তভোগী। সে তো প্রেম করে এক ছেলেকে বিশ্বাস করে এসেছিল, আর সে ছেলে সরলতার সুযোগ নিয়ে তাকে বিক্রি করে চলে গেছে। এভাবে অসহনীয় যন্ত্রণাগুলো মেনে নিতে হয়েছিল। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমি ডালিয়া থেকে হয়ে গেলাম ডেইজি। কাস্টমারকে কিভাবে খুশি করে টাকা বাড়িয়ে নিতে হয় সব শিখে গেছি। সে সাথে জেনে গিয়েছি পুরুষ মানুষের রূপগুলা। সত্যি পুরুষ মানুষে হয়, ওরা ভাবাবাই কিচ্ছু হয় না। এখানে আসে না এমন কোনো স্তরের লোক বাকি নেই, উঁচু নিচু সব স্তরের লোকই এখানে আসে। এখানে মেয়েগুলোকে তারা মাংসপিণ্ড ভাবে আর খুবলে খুবলে খায়। এখন আমি এখানে সবচেয়ে ফেমাস। বাবুরা তো আমার জন্য পাগল। কথাগুলো বলে ডালিয়া হাসছিল, আর আমি তার মুখ থেকে কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে জানা ছিল না। ডালিয়া ওরফে ডেজি মেয়েটা কথাগুলো বলে খলখল করে হাসলেও তার হাসির পিছনে একটা ছাপা কষ্ট ছিল, তা ঠিকই বুঝতে পেরেছিলাম। কিন্তু এর কিছুদিন পরে ডালিয়ার জীবনে একটা ঘটনা ঘটে। ডালিয়ার পেটে বাচ্চা আসে। সাধারণত পতিতাদের বাচ্চাগুলোকে মাঝে মাঝে রেখে দেওয়া হয় মেয়ে জন্মানোর আশায়। ডালিয়ার বাচ্চাটাও তার অনুরোধে ডায়না রাখতে দেয়, কিন্তু ডালিয়ার মধ্যে কাজ বন্ধ, তাই সব কিছুতেই ঝামেলা হচ্ছিল। তার উপর 3 মাসের বাচ্চা পেটে। এর মধ্যেও কয়েকটা কাস্টমারকে তার খুশি করতে হয়েছে। সেদিন খানিকটা অসুস্থ ছিল, তাই ডায়না তাকে কাজ করতে নিষেধ করে। কিন্তু হুট করে ডায়নার কাছে একটা ভদ্রলোক আসে, আর ভদ্রলোকের নাম অরণ্য। অরণ্যকে নিয়ে আসে তারই পরিচিত একজন। অরণ্যকে দেখে ডায়না বলল, বাবু আসুন, আপনি মনে হয় এখানে নতুন। বলুন কোন মাল পছন্দ আপনার? পছন্দ হলে আমাকে জানান। অরণ্য চারপাশ ঘুরে হঠাৎ রুমের এক কোণে বসা ডালিয়াকে দেখতে পেল। অরণ্য ডালিয়াকে ইঙ্গিত করে বলল, আমার ওই মেয়েটাকে চাই। ডেইজিকে? কিন্তু বাবু, ওই মেয়েটা তো পোয়াতি আর অসুস্থ। আজকে ওকে ছেড়ে দিন, যত টাকা লাগে ততই দিব। আমার ওই মেয়েটাকেই চাই, আর ওকে আমার সাথে নিয়ে যাব। 1 লাখ, 2 লাখ, কত লাগবে বলুন? ডায়না এত টাকার কথা শুনে চমকে গেল। মনে মনে ভাবলো, নিয়ে যা ইচ্ছা করুক, পোয়াতি মেয়ে এমনি ইনকাম কম। এর থেকে কিছুদিন এর জন্য বেছে দেই, এটাই ভালো হবে। আচ্ছা বাবু, 3 লাখ দিলেই চলবে, তবে 1 বছরের বেশি রাখতে পারবেন না। আর জেনে শুনে পোয়াতি নিচ্ছেন, সার্ভিস খারাপ দিলে বদনাম করতে পারবেন না। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই নিন চেক, আর আমাকে আমার মাল বুঝিয়ে দিন। ডায়না ডালিয়াকে এনে অরণ্যের হাতে তুলে দিল, আর ডালিয়াকে বলল, বাবু তোকে 1 বছরের জন্য কিনেছে। বাবুর বাড়িতেই থাকবি, আর বাবু যা বলে তাই করবি। তুই পোয়াতি এটা জেনেই বাবু তোকে নিয়েছে। বাবুকে খুশি রাখবি। এ বলে অরণ্যের হাতে ডালিয়াকে তুলে দিল। অরণ্য ডালিয়াকে নিয়ে বাসায় গেল। ডালিয়া বুঝতে পারল না তার মতো পোয়াতিকে কিনে লোকটার কি লাভ। ডালিয়া ঘরে ঢোকার পর খেয়াল করলো ঘরটা বেশ সাজানো গোছানো। লোকটার বয়সও বেশি না, এই তো 35-37 হবে। দেখতেও বেশ সুন্দর, আর বোঝাই যাচ্ছে অনেক টাকার মালিক। আর দেয়ালে একটা লেখা দেখে ডালিয়া থমকে যায়। দেয়ালে লেখা ছিল, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো মেয়ে মানুষ। এমনটা লেখার কারণ ডালিয়া বুঝতে পারল না। ডালিয়া ঘরে ঢোকার সাথে সাথে অরণ্য ডালিয়ার হাতটা ধরে আছড়ে ফেলে দেয়, আর বলল, আজকে থেকে আমি যা বলবো তুই তাই করবি। আমার কথা নড়চড় হলে
শেষ করে দেব। মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। দুনিয়ার যত মেয়ের জাত আছে সব মেয়েকে আমি ঘৃণা করি। তুই যদি আমার কথার বাইরে নড়িস তোর খবর আছে। তোকে আমি শারীরিকভাবে পাবার জন্য এখানে আনি নাই। তোকে এনেছি যখন কোনো মেয়ের প্রতি আমার ঘৃণা জন্মাবে, তখন তোকে একটা করে শাস্তি দিয়ে আমার রাগ মিটাবো। সে আপনি যাই করুন অরণ্যবাবু, আজকে আমাকে একটু বিশ্রাম নিতে দিন। শরীরটা খুব খারাপ। কালকে থেকে আমি আপনার সব কথা মেনে চলব। আমি ফোয়াতে, আপনি তো জানেনই। না, এখন কোনো বিশ্রাম নাই তোর জন্য। আমার গা হাত পা টিপ। আমার কথার বাইরে গেলে তোর খবর আছে। ডালিয়া শান্ত স্বরে চুপ করে বসে হাত পা টিপতে লাগলো। ক্লান্ত শরীর যেন আর কিছুই মানছে না। মনে হচ্ছে একটু চোখ বুঝতে পারলে ডালিয়ার ভালো লাগতো। এসব ভাবতে ভাবতে কখন যে ডালিয়া অরণ্যের পায়ে ওপর ঘুমিয়ে গেল খেয়ালই করেনি। হঠাৎ অরণ্য ডালিয়াকে এভাবে দেখে রেগে মেগে আগুন হয়ে যায়। জোরে ডালিয়ার পেট বরাবর একটা লাথি মারে আর ডালিয়া খাট থেকে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে ফ্লোরটা রক্তে মেখে যায়। ডালিয়া বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। আর ডালিয়া কাতরাতে থাকে যন্ত্রণায় আর বলে, প্লিজ অরণ্যবাবু, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, না হয় আমার বাচ্চাটা মরে যাবে। এতটা নির্দয় হবেন না। এই বাচ্চাটা আমার কাছে অনেক কিছু। জীবনে প্রথম মা হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। বাচ্চা হারানোর কষ্টটা আমাকে আর দিবেন না। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। হারামজাদি, আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে? আমি নিজেই একজন প্রাক্তন ডাক্তার, কিন্তু ডাক্তারি ছাড়তে হয়েছে তোদের মতো নষ্টা মেয়ে মানুষের জন্য। হারামজাদি, তোর বাচ্চাটা শেষ হলে তো তুই কষ্ট পাবি অনেক, তাই না? হ্যাঁ অরণ্যবাবু, অনেক কষ্ট পাবো। দয়া করে আমার একটা ব্যবস্থা করুন। আমার বাচ্চাটাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, তোর এই কষ্টটাই আমি উপভোগ করব। তুই কাঁদ, আমি তোকে দেখি। 1 ঘন্টা পর তোর বাচ্চা পুরোপুরি নষ্ট হলে তোর চিকিৎসা করব, এর আগে না। ডালিয়া মেঝেতে কাতরাতে লাগলো। ভাবলো আর কত দুঃখ তার কপালে লেখা আছে, আর কত কষ্ট পাবে সে। শেষ পর্যন্ত নিজের বাচ্চা হারানোর যন্ত্রণাও সে পেতে হলো। পেটের ব্যথা ডালিয়া চিৎকার করতে লাগলো, কিন্তু সে কান্না শুনে অরণ্য শুধু হাসতে লাগলো। 1 ঘন্টা পর ডালিয়া নিস্তেজ হয়ে পড়ল। রক্তে সারা শরীর আর মেঝে মেখে গেল। ডালিয়া সেন্সলেস হয়ে গেল। ডালিয়া সেন্স ফেরার পর ডালিয়া খেয়াল করলো ডালিয়ার হাতে স্যালাইন দেওয়া। জেগে ওঠার সাথে সাথে অরণ্য বলে উঠল, চিন্তা করে লাভ নেই, তোর বাচ্চা আর নেই। তোর বাচ্চাটা শেষ, তোর বাচ্চাটা মারা গেছে। তোকে কষ্ট দিতে পেরে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। ইস, ডেইজির বুঝি খুব কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কিনে এনেছেন বলবেন? বললাম তো, তোকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। তোকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দিব। আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার লাভ ক্ষতি কিচ্ছু জানি না, এতে আমার শান্তি। কিন্তু কেন? কারণ মেয়ে মানুষকে আমি ঘৃণা করি। মেয়ে মানুষকে কষ্ট দিতে পারলে আমি শান্তি পাই। তাই তোকে একের পর এক মানসিক কষ্ট দিব, আর আমি মানসিক শান্তি নিব। হা হা, এবার খেয়ে নে। 15 দিন তোকে কিছু করব না, যা করার 15 দিন পর করব। ডালিয়া অরণ্যের কথা শুনে অবাক না হয়ে পারল না। ডালিয়া বুঝতে পারল না অরণ্যবাবু মনে মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, আর ডালিয়াকে মেরে সে কি শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে ডালিয়া অস্থির হয়ে গেল। ডালিয়া বুঝতে পারলো তার জীবনের সুখ শব্দটা আর নেই। ভেবেছিল অরণ্যবাবু হয়তো বুঝবে, কিন্তু পুরুষ মানুষ যে সব এক সেটা আবার প্রমাণিত হলো। বাচ্চাটার কথা ভেবে ডালিয়া কান্নায় ভেঙে পড়ল। আচমকা সে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, আর ডালিয়ার কান্না শুনে অরণ্য হাসতে লাগলো। অরণ্যের হাসি শুনে যেন ডালিয়ার আরো বুক ফেটে কান্না আসলো।
15 দিন অরণ্য ডালিয়ার আশেপাশেও আসেনি। খাবারগুলো শুধু কাজের লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ডালিয়া একটু সুস্থ হলো, হাঁটতে চলতে পারছে। আচমকা ডালিয়া হাঁটতে গিয়ে সাবান পানিতে ফিসলে পড়ল। ডালিয়ার মনে হলো এবার কলিজাটা বের হয়ে গেল। ডালিয়া পড়ে ছটফট করতে লাগলো। বুঝতে পারলো না সাবানের পানিটা কে রাখলো এখানে। হঠাৎ অরণ্য হাসতে হাসতে বলল, ডার্লিং, ব্যথা পেয়েছে। সাবানের পানিটা আমি ঢেলেছি যাতে তুমি পড়ে গিয়ে এভাবে ছটফট করতে পারো আর আমি হাসতে পারি। হা হা। আপনি কেন আমার সাথে এমন করছেন? বলেছি তো, মেয়ে মানুষ আমার সহ্য হয় না। তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া কোনো রকমে মেঝে থেকে উঠে বিছানায় গেল। ডালিয়ার আজকে বুক ফেটে কান্না আসলো। আর কত কষ্ট তাকে পেতে হবে, আর কত কষ্ট তার কপালে লেখা আছে। এই কোন নরকে এসে সে পড়ল। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ডালিয়া অরণ্যকে দেখে চমকে গেল। কারণ ডালিয়া ঘুম থেকে উঠে খেয়াল করলো অরণ্য ডালিয়ার পাশে বসে আছে। আচমকা ডালিয়া অরণ্যকে দেখে যেন তার ঘুমের ঘোর কেটে গেল। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যকে এভাবে দেখে। বুঝতে পারল না অরণ্যবাবু এভাবে বসে আছে কেন। কিছুটা বিস্মিত আর কাঁপা কাঁপা সুরে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্যবাবু, আপনি এখানে? কিছু লাগবে? আমি কি কোনো ভুল করেছি? অরণ্য এবার একরাশ হাসি দিয়ে বলল, না ডেইজি, তুমি কোনো ভুল করনি। আমি তো এসেছি তোমার জন্য নাস্তা নিয়ে। কালকে রাতে কিছু খাওনি। এভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে। এই নাও ব্রাশ ফিস্ট লাগানো আছে, তাড়াতাড়ি ব্রাশ করে আসো আর এসে খাও। খেয়ে রেডি হও, আমরা একটু বাইরে ঘুরতে যাব। অরণ্যের এরকম ব্যবহার দেখে ডালিয়া কিছুটা আশ্চর্য হলো। কাঁপা কাঁপা হাতে ব্রাশটা নিয়ে বাথরুমে গেল। আশেপাশে খেয়াল করলো কোথাও সাবানের পানি ফেলে রেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো পানি নেই। সব কিছু ঠিক আছে। দাঁত ব্রাশ করে রুমে আসলো। খেয়াল করলো অরণ্য রুটিতে জেলি মাখছে। ডালিয়াকে দেখে অরণ্য বলে উঠল, আরে ডেইজি, তাড়াতাড়ি আসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। তাড়াতাড়ি রুটি জেলি চা খাও আর সাথে এক গ্লাস দুধও খেয়ে নিবা। তা না হলে তো ভালোভাবে সুস্থ হবে না তুমি। তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ডালিয়া অরণ্যকে যতই দেখছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অরণ্যর এমন ব্যবহার ডালিয়াকে আশ্চর্য না করে পারল না। ডালিয়া কিছুটা বিত হয়ে অরণ্যর পাশে গিয়ে বসলো। অরণ্য ডালিয়াকে খাবার খেতে দিল। কিছুটা ভয় নিয়ে ডালিয়া খেতে লাগলো। পাশ থেকে অরণ্য বলে উঠল, চাটা কেমন হয়েছে? আমি বানিয়েছি কিন্তু। অনেক ভালো হয়েছে অরণ্যবাবু, আপনি সত্যি অনেক ভালো চা করেন। আমার জন্য এতটা কষ্ট না করলেও পারতেন। আরে এতে আর কি কষ্ট? আমার একটু শান্তির জন্য এটুকু কষ্ট তো করতেই পারি। আর শোনো, আমাকে আজ থেকে শুধু অরণ্য বলে ডাকবে, বাবু বলার দরকার নেই। ডালিয়া এই কথাটা শোনার পর চমকে গেল। বুঝতে পারলো না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। আর বলল, আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা, তোমার নাম কি ডেইজি নাকি আরো কোনো নাম আছে? আমার নাম ডালিয়া ছিল, সেখানে থেকে ডেইজি হয়েছে। ওহ, তাই বলো। তোমাকে আমি ডালিয়া বলেই ডাকবো, কারণ তোমার ডালিয়া নামটা অনেক সুন্দর। ঠিক আছে, আপনার যা ইচ্ছে ডাকেন, আমার কোনো আপত্তি নেই। ডালিয়া, তোমার চুলগুলো অনেক সুন্দর। তোমার চুলগুলোকে তুমি অনেক ভালোবাসো, তাই না? ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু আছে কি না জানি না, তবে চুলগুলো আমার অনেক পছন্দের। শত কষ্টের মধ্যে চুলগুলোকে আগলে রেখেছি। খুব বেশি যত্ন নিতে পারি না, তবুও যে চুলগুলো হাঁটু পার হয়েছে এটাই অনেক। অরণ্য কিছুটা মুচকি হেসে বলল, সত্যিই তোমার চুলগুলো অনেক লম্বা আর সুন্দর। তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে পার্লারে যাব, তোমার চুলে স্পা করাবো। দেখবা চুলগুলো আরো সুন্দর হয়ে যাবে। আমি রেডি হচ্ছি, তুমি রেডি হয়ে বের হও। ডালিয়া অরণ্যের কথা যতই শুনছে ততই বিস্মিত হচ্ছে।
সত্যি কি এমন কিছু হচ্ছে নাকি সব স্বপ্ন? নিজের শরীরে নিজেই একটা সিমটি কেটে আহ করে উঠল। সত্যিই তো এটা বাস্তব। ডালিয়া ভাবনার সাগর থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হয়। অরণ্য ডালিয়া দেখে বলল, আরে তুমি চুল বাঁধলে কেন? চুলগুলো খোলা রাখো, সুন্দর লাগবে। অরণ্যের কথা শুনে ডালিয়া চুলগুলো খুলল, আর খোলা চুলে অরণ্য ডালিয়াকে দেখে বলল, বাহ, বেশ সুন্দর লাগছে। এ বলে একটা টিপ কপালে পরিয়ে দিয়ে বললে, এখন আরো বেশি সুন্দর লাগছে। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ করে অরণ্যের এমন ব্যবহারে ডালিয়াকে যেন রূপকথার রাজ্যে নিয়ে গেল। তারপর দুজন মিলে একসাথে বের হলো। ডালিয়ার কাছে সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগতে লাগলো। গাড়ির কাছ দিয়ে বাইরে তাকিয়ে আকাশটা দেখতে লাগলো। কতদিন ডালিয়ে খোলা আকাশের নিচে হাঁটে না। ছোটবেলার কথাগুলো মনে করতে লাগলো। তার মা তাকে খাওয়ানোর জন্য কিভাবে দৌড়াতো, কিভাবে সে পুতুল খেলতো, এসব ভাবতে লাগলো। নিমিষেই যেন একটা সুখের রাজ্যে হারিয়ে গেল ডালিয়া। হঠাৎ অরণ্যের গাড়ির ব্রেক ডালিয়ার স্বপ্নের গোড় কাটলো। খেয়াল করলো অরণ্য গাড়ি থেকে নামলো আর ডালিয়াকে নামার জন্য বলল। ডালিয়াও নামলো। ডালিয়া দেখলো অরণ্য তাকে মস্ত বড় একটা পার্লারে নিয়ে আসছে, আর পার্লারের দিকে ইশারা করে বলছে, ডালিয়া, এই যে পার্লারটা দেখছো, এটাতে নিয়ে গিয়ে আজকে তোমার চুলগুলোর ব্যবস্থা করব। অরণ্যর কথা যতই শুনতে লাগলো ততই যেন অবাক হতে লাগলো। অরণ্য ডালিয়াকে নিয়ে গেল পার্লারে নিয়ে গিয়ে মহিলাকে বলে, এর চুলগুলো কেটে গাঢ় সমান করে দিন। ডালিয়া অরণ্যের মুখে এমন কথা শুনে আটকে গেল আর বলে উঠল, চুল কেটে গাঢ় সমান করবে মানে? আমি চুল কাটবো না। এগুলো আমার অনেক শখের চুল, জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু চুলগুলাকে কখনো অযত্ন করিনি, এজন্য তো তোমার চুল কাটবো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আদর করছি? হা হা, এত বোকা মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আরে তোকে আদর করেছিলাম যাতে তোকে কষ্টটা বেশি দিতে পারি। চুপচাপ চুল কাট। আমি চুল কাটবো না। আপনি আমাকে যা ইচ্ছা করুন, আমি চুল কাটবো না। পাশ থেকে পার্লারের মহিলা বলে উঠল, উনি কাটতে না চাইলে আমরা জোর করে কাটতে পারবো না চুল, আপনি অন্য কোথাও যান। অরণ্য একটা হাসি দিয়ে বলল, এই চুলগুলো কাটলে 50,000 টাকা দেব। এবার আপনার ইচ্ছা কাটবেন নাকি অন্য কোথাও যাব। মহিলাটা 50,000 টাকার কথা শুনে লোভে পড়ে গেল আর বলল, এ আর তেমন কি কাজ, আমি এখনই কেটে দিচ্ছি। তারপর আরো দুজন ডালিয়াকে ধরে জোর করে চুল কাটা শুরু করলো। ডালিয়া চিল্লে বলে উঠল, আল্লাহর দোয়াহে লাগে, এত বড় কষ্ট আর ক্ষতি আপনারা করবেন না, আমাকে ছেড়ে দিন। মহিলাগুলা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। ডালিয়ার চিৎকার যেন তাদের কান পর্যন্ত আর পৌঁছালো না। মুঠি ধরে চুলগুলা কেটে দিল, আর অরণ্য পাশ থেকে খিলখিল করে হাসতে লাগলো। চুল কাটা শেষ হলে অরণ্য মহিলাগুলোকে টাকা দিয়ে ডালিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। ডালিয়া যতবারে আয়না দেখছিল ততবারে চিৎকার করে কাঁদছিল। ডায়নাকে কল করে সব বলল। ডায়না বলল, তোর জন্য ওই লোকটা আমাকে অনেক টাকা দিয়েছে, উনি যা করতে বলে কর, না হয় দুঃখ আছে। আর এসব ফ্যান ফ্যান করতে ফোন করবি না, আমি তোর জন্য তো নিজের ব্যবসার ক্ষতি করতে পারি না, ফোন রাখ। এ বলে ডায়না ফোনটা কেটে দিল। ডালিয়া ভিতরে ভিতরে ফুটতে লাগলো। চুলগুলার হাত দিয়ে সে চিৎকার করে বলতে লাগলো, দুনিয়ায় টাকা ছাড়া দাম নেই, টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, মানুষের মনও টাকার কাছে কিছু না। আর পাশ থেকে ডালিয়া চিৎকার দেখে অরণ্য হাসতে লাগলো। তখন ডালিয়া অরণ্যকে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করেছেন আমার সাথে? আমাকে আর কত কষ্ট দিবেন আপনি? বলেছি তো, মেয়ে মানুষ আমার সহ্য হয় না, তোরে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে, কোনো মেয়ে কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। এই যে কষ্ট পাচ্ছিস, খুব শান্তি লাগছে,
তোকে কিনে এনেছি এভাবে কষ্ট দিতে। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্য মানসিকভাবে অসুস্থ। আর কত কষ্ট যে ডালিয়াকে পেতে হবে সেটা ভাবতে ভাবতে সারাদিন পার করলো। রাতে হঠাৎ ডালিয়া একটা চিৎকারের শব্দ পেলে খেয়াল করলো শব্দটা অরণ্য রুম থেকে আসছে। ডালিয়া অরণ্যের রুমের দিকে এগোতে লাগলো আর গিয়ে দেখলো অরণ্য কার সাথে জানি চেঁচামেচি করছে। ডালিয়া প্রথমে বুঝতে পারছিল না এভাবে জোরে চিৎকার কেন করছে অরণ্য। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ডালিয়া বোঝার চেষ্টা করলো কেন অরণ্য চিৎকার করছে। কিছুক্ষণ পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য কারোর সাথে ফোনে কথা বলছে আর ওই লোকটাকে অরণ্য বলছে, আমাকে আর কোনোদিন কল দিবা না তুমি। পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি একমাত্র তোমাকে। পৃথিবীর সব মেয়ে জাতি নিকৃষ্ট, তার মধ্যে তুমি প্রথম। আমাকে কল দিয়ে জ্বালাবা না তুমি, জানোই তো আমি তোমাকে কত ঘৃণা করি। এখন কেন ফোন দাও বলো তো? যখন আমার কিছু ছিল না তখন কোথায় ছিলে তুমি? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তুমি। এসব বলে ফোনটা কেটে জোরে চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো। ডালিয়া পড়ালেখা কম করলেও খুব বিচক্ষণ ছিল। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্যর ভিতরে একটা ছাপা কষ্ট আছে, আর যে ফোন দিয়েছে সে একটা মেয়ে, হয়তো তার কাছ থেকে কষ্টটা পেয়েছে আর এই জন্যই অরণ্য মানসিক রোগীর মতো ব্যবহার করে। ডালিয়ার কেন জানি না অরণ্যর প্রতি মায়া হলো। অরণ্যর ঘরে যাবে কিনা চিন্তা করতে লাগলো, কিন্তু গেলে যদি অরণ্য রেগে যায়। তাই অরণ্য বুঝে ওঠার আগে ডালিয়া চলে আসলো নিজের ঘরে। ডালিয়া নিজের ঘরে এসে খাটে হেলান দিয়ে কিছুটা ক্লান্তি নিয়ে চোখ বুঝলো। হঠাৎ দরজা খোলার শব্দে ডালিয়া চোখ খুললো। ডালিয়ার খেয়াল করলো অরণ্য তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে যেন কি একটা নিয়ে। ডালিয়া অরণ্যকে কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্য আপনি হঠাৎ এখানে কি জন্য বলুন? ডালিয়ার কথা শেষ করতে না করতে অরণ্য পিছনে লুকিয়ে রাখা হাতটা বের করে ডালিয়াকে বেল দিয়ে ফিটাতে লাগলো। আর ডালিয়া চিৎকার করে করে বলতে লাগলো, আমাকে আর মারবেন না, আল্লাহর দোহাই লাগে, আমার খুব কষ্ট হচ্ছে, আর মারবেন না দয়া করে। আমাকে এত কষ্ট দিবেন না, আমাকে মাফ করে দেন। হা তোদের মতো মেয়েদের সবচেয়ে খারাপ, দুনিয়াতে সবচেয়ে খারাপ হচ্ছে মেয়ে জাতি। তোরে কষ্ট না দিলে আমার শান্তি লাগবে না। 4-5 মিনিট বেল দিয়ে ফিটানোর পর অরণ্য ডালিয়াকে বলল, এবার তুই কান ধরে এক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকবি, আর যদি কোনো উল্টাপাল্টা করিস বুঝেছি তো তোর কি হাল হবে। ডালিয়ার কোনো কথা না বলে বাড়িয়ে অরণ্যর কথা মতো কান ধরে দাঁড়িয়ে থাকলো। আর অরণ্য ডালিয়াকে দেখে হাসতে লাগলো। অনেকক্ষণ পর ডালিয়ার মনে হলো পাটা ফেটে যাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে, ভয়ে পাটা নামাতেও পারছে না, কারণ অরণ্য সামনে দাঁড়ানো। হুট করে ডালিয়ার মাথাটা ঘুরে গেল আর ডালিয়া মেঝেতে পড়ে গেল। ডালিয়ার যখন জ্ঞান ফিরল তখন দেখলো ডালিয়া বিছানায় শুয়ে আছে। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্যই তাকে বিছানায় শুইয়ে রেখে গেছে। এটাও বুঝতে পারলো যখনই কোনো মেয়ে তাকে কষ্ট দেয় তখনই অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়। গতকাল হয়তো কোনো মেয়ে ফোন দিয়ে কিছু বলেছে, তাই হয়তো ডালিয়াকে এভাবে শাস্তি দিয়েছে। অরণ্যের প্রতি থাকা রাগটাও যেন এবার ফিকে হয়ে গেল ডালিয়া বেশ ভালোই বুঝতে পারছিল অরণ্য কোনো ছাপা কষ্ট পেয়েছে, কোনো কষ্ট পেয়ে অরণ্য এমন করেছে, আর এই জন্যই হয়তো অরণ্য ডালিয়ার সাথে এমন করছে। হঠাৎ করে ডালিয়াকে অরণ্যের বাসার চাকর রহমত চাচা ডাক দিল, মা ডালিয়া তুমি নাস্তা করে নাও, অরণ্য একদিনের জন্য বাইরে গেছে, তোমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে, দয়া করে বাড়ির বাইরে গিয়ে বা পালিয়ে গিয়ে ওকে কষ্ট দিও না। এর আগেও একটা মেয়ে এনেছিল, অরণ্যের অত্যাচারে পালিয়ে গিয়েছে। অরণ্য তোমাকে জানি অনেক কষ্ট দেয়, কিন্তু ওর মনটা অনেক ভালো, দয়া করে তুমি পালিয়ে যেও না, এখন নাস্তা খেয়ে নাও। ডালিয়া ওনার কথা শুনে একটু বিস্মিত হলো। অনেকদিন পর ডালিয়াকে কেউ এভাবে ভাবার মতো আদর করে কথা বলেছে, কারণ এই 2 বছরে ডালিয়া শুধু পুরুষের রূপ দেখেছে, কিন্তু রহমত চাচার চোখ দেখেই বোঝা যাচ্ছে তার ছাওয়াতে কোনো কুদৃষ্টি নেই। ডালিয়া রহমত চাচার দিকে তাকিয়ে বলল, চাচা আমি আর কোথায় যাব বলেন, আমার যাওয়ার জায়গা নেই, থাকতে হলে যে এখানেই থাকতে হবে, আপনি চিন্তা করবেন না, আমি যাব না।
আপনি যান, আমি নাস্তা খেয়ে নিচ্ছি। কথাটা শুনে স্বস্তি পেলাম। মা, চিন্তা তো আর এমনিই করি না, তুমি আমাকে এইটুকু বলে চিন্তামুক্ত করলে মা। এরপর এসব বলে রহমত চাচা চলে গেল। তারপর ডালিয়া নাস্তা করলো আর ভাবতে লাগলো অরণ্য কোথায় গেল। আবার ভাবলো এই বাড়িতে আসার পর সে বাড়িটাও ঘুরে দেখেনি। অরণ্য আসার আগে একটু বাড়িটা ঘুরে দেখার খুব ইচ্ছা হলো ডালিয়ার। ডালিয়া রুম থেকে বের হয়ে নিচে নামলো। খেয়াল করলো বাড়িটা বেশ গোছানো, কিন্তু ড্রয়িং রুমের প্রতিটা দেওয়ালে লেখা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ মেয়ে মানুষ। ডালিয়ার লেখাটা পড়ে কেন জানি না লেখাটার নিচে লিখতে ইচ্ছে করলো পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ, কিন্তু মন চাইল যে ডালিয়া এই কথাটা লিখতে পারবে না। ডালিয়া চাইল যে এটা লিখতে পারবে না, সে ক্ষমতা যে ডালিয়ার নেই। ডালিয়া চাইলেও কোনো পুরুষকে শাস্তি দিতে পারবে না। ডালিয়া ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে উপরে উঠলো। হঠাৎ ডালিয়ার চোখে একটা রুম পড়লো। ডালিয়া খেয়াল করলে এই রুমটা অন্য সব রুম থেকে একদম আলাদাভাবে গোছানো। দেওয়ালে খেয়াল করলে একটা মেয়ের ছবি, মেয়েটা বেশ সুন্দরী। পাশের ছবিটায় খেয়াল করলে একটা মহিলার ছবি দেওয়া। এর পাশের ছবিটা তিনজনের গ্রুপ ছবি। তার পাশের ছবিটা অরণ্যের সাথে মেয়েটার বেশ রোমান্টিক একটা ছবি। অরণ্য মেয়েটাকে চোখ ধরে নিয়ে কেকের সামনে নিয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তে ক্লিক করা একটা ছবি। ডালিয়া বুঝতে পারলো অরণ্য হয়তো মেয়েটাকে জন্মদিনের সারপ্রাইজ দিচ্ছিল। তার পাশে আরেকটা ছবি, সেটাতে মেয়েটা অরণ্যের কান মুলি দিচ্ছিল। পাশের ছবিটার পাশে একটা ফুলদানিতে তাজা গোলাপ আর রজনীগন্ধা রাখা ছিল। একের পর এক ছবি দেখতে ডালিয়া যেন স্বপ্নের জগৎ কল্পনা করে ফেলতেছিল। ছবিগুলো দেখে চোখের সামনে যেন রোমান্টিক মুহূর্তগুলো ভেসে উঠল। কেন জানি না ডালিয়ার অরণ্যকে এবার অন্যরকম একটা মানুষ মনে হচ্ছিল। মনে হচ্ছে ছবিতে থাকা অরণ্য যেন একটা অন্য অরণ্য। ডালিয়া বুঝতে পারছিল না এই মেয়েটা আর মহিলাটাকে। ডালিয়া ওই রুম থেকে বের হয়ে পাশে অরণ্যের রুমটা খেয়াল করলো আর দেখলো অরণ্যের রুমের দরজায় খোলা। ডালিয়ার কৌতূহল নিয়ে অরণ্যের রুমে গেল। সেখানে গিয়ে ডালিয়া কিছুটা বিস্মিত হলো, কারণ ডালিয়া খেয়াল করলো সে মেয়েটার একটা বড় ছবি এখানে টানানো আর লাল কালি দিয়ে ক্রস করে দাগ টানা অনেকগুলা। ডালিয়া আরো বিস্মিত হয় যে ডালিয়ার অনেকগুলো ছবি এখানে টানানো। কখন যে ঘুমের মধ্যে অরণ্য ডালিয়ার ছবি তুলে এখানে টানিয়েছে ডালিয়া টেরই পায়নি। আরো খেয়াল করলো এখান থেকে ডালিয়ার 4টা ছবি লাল কালি দিয়ে ক্রস করা, আর 4টা ছবিতে এখনো কোনো দাগ টানা হয়নি। আরো অবাক হলো ডালিয়া খেয়াল করলো তার লম্বা চুলগুলো এখানে দেয়ালে টানানো। ডালিয়া কিছুটা বিস্মিত হলো। হঠাৎ রহমত চাচার ডাকে ডালিয়ার ঘোর কাটলো। ডালিয়া, তুমি এই রুমে কি করছো? অরণ্য জানলে তোমাকে শেষ করে দিবে। না চাচা, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আচ্ছা চাচা, অরণ্য এমন কেন করে? তার রুমে এসব কি? দেখো মা, অরণ্য যদি জানতে পারে আমি তোমাকে কিছু বলেছি তাহলে খুব কষ্ট পাবে। শুধু এটা জেনে রাখো, খুব কষ্ট পেয়েছে। পারলে ভালোবাসা দিয়ে পাগলটাকে মানুষ বানা। আর এখন তোর রুমে যা, আর ভুলো এই রুমে আসবি না। ডালিয়া রহমত চাচার কথা শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। কিন্তু ডালিয়া বুঝতে পারছিল না ওই মেয়ে দুইটা কে, কেনই বা অরণ্য ওই মেয়ের ছবিতে লাল দাগ টেনেছে, আর ওই মহিলাটাই বা কে, আর তিনজনের 4টা ছবিতে কেন দাগটা না তাও বুঝতে পারল না। বেশ বিচক্ষণ থাকার দরুন খানিকক্ষণ ভাবার পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য তাকে সারবার আঘাত করেছে, আর এজন্য হয়তো তার 4টা ছবিতে দাগ কাটা। ডালিয়া বেশ বুঝতে পারলো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো অরণ্যর মেয়েদের প্রতি ঘৃণা জন্ম গেছে। কিন্তু কি ঘটনা? ডালিয়া চিনতে অস্থির হয়ে গেল। সারাদিন ভেবেও কোনো কুল কিনারা সমস্ত ঘটনা জানবে কিভাবে তাও বুঝতে পারলো না। পরদিন ঘুম থেকে উঠে দেখলো অরণ্য চলে এসেছে আর বসে টিভি দেখছে। ডালিয়া অরণ্যের সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য কিছুটা অবাক হলো ডালিয়াকে দেখে, আর দেখে বলল, তুমি পালিয়ে যাওনি? আমি তো ভেবেছি তুমি পালিয়ে গেছো। আমি তো তোমাকে পালানোর সুযোগ করে দিছিলাম। তাহলে পালালে না কেন? এখানে থাকলে যে তোমাকে অনেক কষ্ট পেতে হবে ডালিয়া। এই আগের মেয়েটাও পালিয়ে গিয়েছিল। ডালিয়া অরণ্যের কথাগুলো শুনে কিছুটা অবাক হলো। এরকম শান্ত গলায় কথা বলছে অরণ্য, আবার কোন মতলব আছে
কিনা সেটাও ভাবতে লাগলো। কিন্তু অরণ্য চোখের দিকে তাকিয়ে ডালিয়ার কেন জানি না মনে হচ্ছিল অরণ্য এবার কোনো মতলব আটেনি। তাই শান্ত স্বরে ডালিয়া উত্তর দিল, আমি কোথায় যাব বলুন? অনেক কষ্ট পেলেও যে আমাকে এখানেই থাকতে হবে। আপনি মেরে ফেললেও আমাকে এখানে থাকতে হবে। আমার যে পালানোর জায়গা নাই। অরণ্যবাবু, এই জীবন থেকে কতবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এই জীবন থেকে পালানোর কোনো জায়গা নেই। এবার ডালিয়ার কথা শুনে অরণ্যের একটু মায়া হলো। কিছুটা কৌতূহল নিয়ে ডালিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এ পেশায় এসেছো কেন? ইচ্ছা করে কি কেউ এ পেশায় আসে বাবু? সে এক বড় কাহিনী। বলো শুনি। আপনি সত্যিই কি শুনবেন? হ্যাঁ বলো। তারপর ডালিয়া প্রথম থেকে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী বলল। অরণ্য তার কাহিনী শুনে কিছুটা থমকে গেল। ডালিয়ার সমস্ত কাহিনী বলে অরণ্যকে বলতে লাগলো, আমারও লিখতে মন চায়। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ। অরণ্য এবার ডালিয়ার চোখ দুটো মুছতে লাগলো। অরণ্যের এমন আচরণ ডালিয়াকে কিছুটা অবাক করলো। ডালিয়ার মনে হলো অরণ্যর মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, সেটা এখন জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবে। ডালিয়া অরণ্যকে বলল, আপনি মেয়েদের এত ঘৃণা কেন করেন বলবেন? তুমি কি সত্যিই জানতে চাও? হ্যাঁ জানতে চাই। বলুন। তাহলে শোনো। মা বাবা নিয়ে আমাদের ছোট্ট সংসার ছিল। তখন এত বড় লোক ছিলাম না। বাবার এত টাকাও ছিল না। বাবা ছোটখাটো একটা সরকারি চাকরি করতো। ভালোভাবেই দিন কাটতেছিল আমাদের। আমি তখন ক্লাস 2-তে পড়ি। কিন্তু মা বাবার প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না। বাবাকে সবসময় মা বলতো, তোমার সংসারে থেকে আমি কিছুই পাইনি। তোমার পোস্টে থেকে অন্যরা ঠিকই অনেক টাকার মালিক হয়েছে, আর তুমি কিছুই করতে পারলে না। সাদাপের বাবা হীরার আংটি নেকলেস কিনে দিয়েছে, আর তুমি আমাকে হিরে তো দূরে থাক, স্বর্ণও কিনে দিতে পারোনি। ওদের মতো অসৎ উপায়ে টাকা ইনকাম করি না, আর এসব টাকায় শান্তি নেই অরণ্যের মা। শুধু শুধু তুমি লোভ করো না, আমরা শান্তিতে আছি, এটাই অনেক। হ্যাঁ, এখন তো বলবাই আমি লোভ করি। তুমি যদি আমাকে এসব না এনে দিতে পারো, আমি তোমাকে তালাক দিব বলে দিলাম। দুনিয়ায় এত ভালোভাবে চললে হয় না। বাবা দিনের পর দিন মায়ের এমন উস্কানিমূলক কথা শুনতো। এসব শুনতে শুনতে বাবা অতিষ্ঠ হয়ে যেত। এদিকে মাও বাবার প্রতি ক্ষেপে তালাক দিতে চাইল। মাকে কাছে রাখতে আর আমার জন্য বাবা ঘুষ খাওয়া শুরু করে। একের পর এক ঘুষ খেত আর অনেক টাকা ইনকাম করতো। অল্প দিনে বাবা অনেক টাকার মালিক হয়ে গেল। বাবার বাড়ি গাড়ি সব হয়ে গেল, কিন্তু এতেও মায়ের শান্তি ছিল না। দিন দিন মায়ের লোভ বাড়তে থাকলো। মায়ের লোভের যোগান দিতে গিয়ে বিভিন্ন অন্যায় কাজ করে টাকা কামাতে লাগলো। আর একদিন ঘুষ খাওয়ার অপরাধে চাকরিচ্যুত হলো। সেদিন বাবা ঘরে এসে চুপ করে বসেছিল। বুঝতে পেরেছিলাম বাবা সেদিন খুব কষ্ট পেয়েছিল। যে বাবা সবসময় সততার বাণী দিত, আর সে বাবাই ঘুষের জন্য চাকরিচ্যুত হলো। বাবা এক জায়গায় চুপ করে বসে নীরব হয়েছিল। বাবাকে দেখে আমি বাবার কাছে যাই। বাবা আমাকে জড়িয়ে ধরে সেদিন চুপ করেছিল, আর মা সান্ত্বনার পরিবর্তে বলেছিল, হয়েছে হয়েছে, এসব নিয়ে মন খারাপ করতে হবে না। আমাদের 7-8 ফ্যাক্টরি আছে, ওইগুলা সামলাও। এরকম ঘুষ খেয়ে অনেকেই চাকরিচ্যুত হয়। এমন মন খারাপ করে বসে থাকলে চলবে না, ব্যবসা বাড়াও। বাবা শুধু নীরবে কথাগুলো শুনে গিয়েছিল, আর মায়ের সুখের জন্য সব ভুলে আগের মতো মন দিতে ব্যবসা করতে লাগলো। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। মাকে সবসময় কাছে পেতাম না। মা ক্লাব নিয়েই পড়ে থাকতো। টাকার পাহাড়ে মা যেন আর মা ছিল না। প্রয়োজনেও মা আমার খবর নিত না। আমার সব দায়িত্ব পালন করতো রহমত চাচা। মাকে প্রায় খেয়াল করতাম একটা লোকের সাথে ঘোরাফেরা করতো। মাঝে মাঝে বাসায় নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিত। বুঝতে পারিনি মা কি করছে, তবে বুঝতে পারতাম মা যা করছে খারাপ করছে। মায়ের এরকম কর্মকাণ্ড চলতেই থাকলো। আমি তখন ক্লাস 6-এ উঠি। একদিন ক্লাস শেষ করে এসে দেখি মা আর বাবার মাঝে তুমুল ঝগড়া। মা বাবাকে রেখে সেদিন সে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল।
আর বাবা মাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মা কথা শোনেনি। বাবাকে ছাড়ার একটা কারণই ছিল ওই লোকটার টাকা পয়সা বাবার থেকে বেশি ছিল। সেদিন মা আমার দিকেও তাকায়নি, আমাকে ফেলে চলে গিয়েছিল। মা চলে যাওয়ার পর বাবা অনেকটা চুপ হয়ে গিয়েছিল। বাবাকে সবসময় দেখতাম অস্থির থাকতো। একটা বছর বাবা পাগলের মতো করেছে। হঠাৎ একদিন বাবা আমার রুমে আসে, আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি চলে গেলেও তুই ভালো থাকিস, আর এটা মনে রাখিস, মেয়ে মানুষ ছলনাময়ী হয়, ওদের সব দিলেও ওদের মন পাওয়া যায় না রে বাবা। তুমি এভাবে কষ্ট পেও না, আমার ভালো লাগে না। না রে বাবা, আর কষ্ট পাবো না। কষ্টটা রেজে ছুটি দিয়ে দিব। বাবা সেদিন কি বুঝাতে চেয়েছিল জানি না। সপ্তম শ্রেণীতে পড়তাম তখন। আবার এত বড় কথার মানে বুঝিনি তখন। সকালে উঠে দেখলাম বাবার রুমের দরজা আটকানো। রহমান চাচা আর আমি অনেক ডাক দিলাম, বাবা উঠলো না। শেষমেশ দরজা ভেঙে ঢুকে দেখলাম আমার বাবা ঝুলতেছে। বাবাকে দেখে বুকের ভেতরে হাহাকার শুরু হলো। পাশে একটা চিঠি ছিল, আর সেটাতে লেখা ছিল, মেয়ে মানুষ মেয়ে না, ছলনাময়ী এক বিষাক্ত জাল। বাবার লাশটা পুলিশে নিয়ে গেল, ময়না তদন্ত করে ফেরত দিল। বাবাকে দাফন করে রুমে ঢুকলাম। খেয়াল করলাম বাবার উকিল দাঁড়িয়ে আছে। উনি বলল, সম্পত্তির অর্ধেক আর ব্যাংকের টাকা লিখে দিয়ে গেছে আমার নামে। আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেগুলো পাবো, আর সে পর্যন্ত আমার দায়িত্ব নিবে রহমত চাচা, আর সব সামলাবে রহমত চাচা। আর বাকি অংশ লিখে গেছে আশালতা নামে, আমার মায়ের নামে। সেদিন খুব অবাক হয়েছিলাম এটা ভেবে, বাবাকে এত কষ্ট দেওয়ার পরেও মাকে সম্পত্তি লিখে দিছি। এজন্য মা ঠিকই বাবার সম্পত্তি নিতে এসেছিল, কিন্তু আমার দিকে ফিরেও তাকায়নি। কতটা স্বার্থপর হলে এমন করতে পারে সেদিন আমি বুঝেছিলাম। বাবার খুব শখ ছিল আমি ডাক্তার হই, তাই আমি পড়াশোনায় অনেক মনোযোগ দিই। আর এদিকে রহমত চাচা খুব সুন্দরভাবে সামলালো শুরু করে। রহমত চাচাই ছিল আমার বাবা আর মা। আমিও মেডিকেলে চান্স পাই। মেডিকেলে ভর্তি হওয়ার পর হঠাৎ ক্লাসে একটা মেয়ের উপর চোখ গেল। খেয়াল করলাম মেয়েটার চোখগুলা বেশ সুন্দর আর টানা টানা। মেয়েটাকে দেখে ভালো লেগে গিয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটার নাম মাবিহা। মাবিহাকে দেখে আমি হারিয়ে যেতাম স্বপ্নের রাজ্যে। মাবিহা লুকিয়ে ফলো করতাম। খুব ইন্ট্রোভার্ট হওয়ার কারণে মাবিহাকে তেমন কিছু বলতে পারতাম না, খালি তাকিয়ে থাকতাম। একদিন কলেজ ফাংশনে খেয়াল করলাম মাবিহা নীল শাড়ি পরেছে, কপালে নীল টিপ, আর ঠোঁটে গাঢ় লাল টুকটুকি লিপস্টিক। মাবিহাকে দেখে হা করে তাকিয়েছিলাম। খেয়াল করলাম মাবিহা আমার দিকেই আসছে। মাবিহা যতই আমার কাছে আসছিল ততই হার্টবিটটা যেন বেড়ে যাচ্ছিল। হঠাৎ মাবিহা আমার কাছে এসে বলল, মনে হচ্ছে ইদানিং তোমার সাথে আমার দেখাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ফলোটা কি তুমি আমাকে বেশি করছো নাকি আমি তোমাকে? আমি ভিতরে ভিতরে একরাশ হাসি দিয়ে শান্ত গলায় বললাম, মনে হয় আমিই করেছি। আমি কোনো ভুল করে থাকলে সরি। আরে বোকা, ভুল কেন করবা? কেন, আমরা তো বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমার নাম কি যেন? অরণ্য। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম কি জানো? নাকি খোঁজ নিয়ে জেনে ফেলেছ? না, মানে জানি। তোমার নাম মাবিহা। আরে এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে তোমাকে খুব কিউট লাগে। আচ্ছা, তোমার নাম্বারটা কি বলো তো? মাবিহা আমার নাম্বার চাচ্ছে। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছিলাম। আমার হার্টবিটটা যেন আরো বেড়ে চলল। মনে যে কত কিছু ঘুরতে লাগলো। আনন্দ ছুটে নাম্বারটা মুখ দিয়ে বের হচ্ছিল না। তবুও নিজেকে সামলিয়ে মাবিহাকে নাম্বার দিলাম, কিন্তু মাবিহার নাম্বার নেওয়ার সাহস হলো না। কলেজ ফাংশন থেকে এসে শুধু মাবিহার কথাই ভাবতে লাগলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। অনেকটা আগ্রহ নিয়ে কলটা ধরলাম। ভাবলাম হয়তো মাবিহা কল দিয়েছে। না, কলটা কাস্টমার সার্ভিস থেকে ছিল। এরপর আবার কল আসলো একটা নাম্বার থেকে। আমি ধরলাম। এবার ফোনের ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠে বলে উঠল, অরণ্য, আমি মাবিহা, কেমন আছো? ভালো আছি। তুমি? ভালো আছি। কিছুক্ষণের মধ্যে মাবিহার সাথে আমার কথা বেশ জমে গেল। অল্প সময়ে মাবিহা বেশ আপন করে নিল। মাবিহার সাথে একের পর এক
কথা বলতে হতে লাগলো। আমাদের বন্ধুত্বটাও বেশ জমে গেল। হঠাৎ একদিন মাবিহা রাত 12টায় ফোন দিয়ে বলল, অরণ্য, এখনই আমার হোস্টেলের নিচে আসো তো। কিন্তু মাবিহা, মেয়ে হোস্টেলে ঢুকবো কিভাবে? আরো হোস্টেলের সামনে আসো, আমি বের হচ্ছি। কেন, তোমার কি কিছু হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তুমি একটু বেশিই ভাবছো, আসো তো আগে। বুঝতে পারলাম না মাবিহা কেন ডাকছে। কোনো রকম রেডি হয়ে মাবিহার হোস্টেলের সামনে গেলাম। গিয়ে মাবিহাকে কল দিলাম। নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। আমি চিন্তায় অস্থির হয়ে ঘামতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমার চোখ চেপে ধরলো। আমি বুঝতে পারলাম না কে। আমার চোখটা চেপে ধরলো, চোখ ধরে বলল, বলো তো আমি কে? কণ্ঠটা শুনে বুঝতে পেরেছিলাম এটা মাবিয়া ছাড়া আর কেউ না। আমি বললাম, কে আর হবে, তোরা নামে কোনো এক মেয়ে। মাবিয়া এবার চোখটা খুলে বেশ রেগে গেল আর বলল, তোরাটা কে শুনি? আমাকে রেখে এখন তোরাকে মিস করা হচ্ছে? আরে দূর, কি যে বলো না, তোমাকে রাগানোর জন্য বললাম। তা বলো, কেন ডেকেছো? মাবিহা এবার আমার হাতে একগুচ্ছ রজনীগন্ধা ধরিয়ে দিয়ে বলল, মনের কথা আর কত চেপে রাখবা? প্রপোজটা কি তুমি করবা নাকি আমি? আমি এবার বেশ লজ্জায় পাচ্ছিলাম। মাবিয়ার হাত থেকে রজনীগন্ধাটা নিয়ে মাবিয়াকে বলে উঠলাম, মাবিহা, আই লাভ ইউ। তখনই খেয়াল করলাম আশেপাশে সবাই এসে হাজির আর ট্রিটের জন্য ভাইনা ধরল। আমিও সবাইকে পরদিন ট্রিট দিলাম। আস্তে আস্তে আমাদের প্রেমটা বেশ জমে গেল। মাবিয়াকে সবসময় খুশি করার চেষ্টা করতাম। মাবিহা রাগ করলে ওর রাগ ভাঙানোর জন্য কত কিনেই করতাম। ভালোই জমে গেল আমাদের প্রেমটা। এর মধ্যে মেডিকেল পড়া শেষ করলাম, ডাক্তার হলাম। অল্প দিনের মধ্যে আমি বেশ পরিচিতি পেয়ে গেলাম। অল্প দিনে এত ভালো পরিচিতি দেখে অনেকে আমাকে হিংসাও শুরু করতে লাগলো। এবার মাবিহাকে বিয়ে করার পালা। মাবিহাকে বললাম। মাবিহা লাজুক স্বরে উত্তর দিল, চাচাকে পাঠাও, আমি রাজি। চাচা মাবিহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল আর মাবিহার মা বাবাও মেনে নিল। খুব ধুমধামে আমাদের বিয়েটা হলো। 1 মাস পরে মাবিহার জন্মদিন ছিল। আমি মাবিহাকে উপহার দিলে খুশি হবে বুঝতে পারছিলাম না। অবশেষে মাবিহার জন্য ছোট ছোট জিনিস দিয়ে একটা ঘর সাজালাম। মাবিহাকে রাত 12টায় চোখ বন্ধ করে ওই রুমে নিয়ে গেলাম। মাবিহা চোখ খুলে এসব দেখে বেশ খুশি হলো। আমাকে জড়িয়ে ধরে সেদিন বলল, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার থেকে 2টা বাড়ি লিখে দাও, যাতে আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী আমাকে বার্থডেতে বাড়ি গিফট করেছে। মাবিহার কথাটা শুনে কোনোরূপ সন্দেহ ছাড়াই আমি ওকে বাড়ি লিখে দেই। এর ঠিক 1 মাস পরে মাবিহা আমাকে বলল, অরণ্য, এই নাও ডিভোর্স পেপার, সাইন দিয়ে দাও আর আমার কাবিনের সব টাকা আমাকে দিয়ে দাও। মাবিহার কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। মাবিহা হঠাৎ কি বলছে এসব? হয়তো মজা করছে। মাবিহা, মজা করো না তো। এসব মজা করা আমার পছন্দ না, তুমি জানো তো। তাহলে মজা করছো কেন? অরণ্য, আমি সিরিয়াস, আমাকে ডিভোর্স দাও। মাবিহা, এসব বলার মানে কি? কি জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা? কি কমতি রেখেছি তোমার? তুমি যা চেয়েছো দিয়েছে, তাহলে কেন? তোমাকে কি দেইনি বলো? আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, জানি আমার জন্য তুমি অনেক করেছো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমাকে ভালোবাসলে আমাকে ডিভোর্স দাও। কিন্তু কেন? তারপর মাবিহা যা বলেছিল আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মেয়ে মানুষ এতটা স্বার্থপরও হতে পারে জানা ছিল না। মাবিহা বলল, অরণ্য, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি তো ভালোবাসি আকাশকে। আমি আকাশকে বিয়ে করব। তোমার সাথে যা ছিল সেটা একটা সাজানো নাটক। সাজানো নাটক মানে? হ্যাঁ, সাজানো নাটক।
আমি কলেজে পড়ি সময় আকাশকে ভালোবাসতাম, আকাশও আমাকে ভালোবাসতো। কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটাই সমস্যা ছিল, তা হলো টাকা। আমি মধ্যবিত্ত পরিবারে ছিলাম আর আকাশের পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত। তার উপর আকাশ পড়াশোনা করা ছিল না, এত স্টুডেন্ট ভালো ছিল না। অপরদিকে আমি মেডিকেলে পড়তাম। আকাশকে আমার পরিবার কোনোভাবেই মেনে নিবে না বুঝতে পারছিলাম, আর আমিও আকাশকে ছাড়া বাঁচব না। আমাদের রিলেশনের একমাত্র বাধা ছিল টাকা। দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম। এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতো। কি করব বুঝতে পারছিলাম না। এত টাকা কিভাবে পাবো তাও বুঝতে পারছিলাম না। এটা বুঝতে পারছিলাম আমাদের ভালো থাকার জন্য টাকার খুব দরকার। হঠাৎ একদিন খেয়াল করলাম তুমি আমাকে ফলো করছো, আমার দিকে তাকিয়ে থাকো। বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। তোমার খোঁজ নিলাম, জানলাম তুমি এক বাবার এক ছেলে। বাবা মানেই অনেক টাকা পয়সার মালিক। আমি আকাশকে বললাম, আকাশ জানো, আমাদের মেডিকেলের এক ছেলে আমাকে মনে হয় পছন্দ করে, সারাদিন ফলো করে, আমার দিকে তাকিয়ে থাকে। ছেলেটার নাম অরণ্য। খোঁজ নিয়ে জানলাম বাবার নাকি অনেক টাকা। ছেলেটা খুব বোকাশোকা জানো। আকাশ আমার কথা শুনে একরাশ হাসি দিয়ে বলল, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে? আমি যা বলি তুমি তাই করলেই হবে। আমি যা বলি তুমি তা করলেই হবে। আমার কথাটা শুধু মন দিয়ে শোনো। যদি আমাকে না হারাতে চাও। হ্যাঁ বলো, কি করতে হবে? তোমার জন্য আমি সবটা করতে পারবো, তবুও তোমাকে হারাতে চাই না। তাহলে শোনো, তুমি ছেলেটার সাথে জাস্ট প্রেমের নাটক করো। যত পারো তাকে ইমোশন করো, আর তার দুর্বলতার সুযোগ নিয়ে যত পারো টাকা নাও। যেহেতু বড় লোকার বাবা মানে বোকা, আর সবচেয়ে বড় কথা হলো তোমার প্রতি দুর্বল। সে তো টাকায় আদায় করতে সমস্যা হবে না, আর আমাদেরও প্রবলেম সলভ। তুমি যা বলবা তাই হবে, তবুও তোমাকে হারাতে পারবো না। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তারপর আকাশের কথা মতো কলেজ ফাংশনের দিন তোমার সাথে কথা বলে নাটকটা শুরু করি। একের পর এক নাটক করি। আকাশ ছিল নাটকের লেখক আর আমি ছিলাম অভিনেত্রী। তোমার কাছ থেকে একের পর এক বায়না করতাম, আর তুমি আমার সে বায়না পূরণের জন্য মরিয়া হয়ে উঠতে। তোমার থেকে টাকা নিয়ে আকাশের সাথে ডেটে যেতাম। কিন্তু সমস্যা ছিল যে বিয়ের আগে তো তোমার কাছ থেকে বাড়িঘর লিখে নেওয়া যাবে না। তাই দুজন ঠিক করলাম বিয়ে ঠিক হলে বাড়ি লিখে নিব, আর বিয়ের দিন তুমি যা গয়না দিবে তা নিয়ে পালিয়ে চলে যাব। তাই তুমি বলার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু বাড়ি লিখে নিতে পারিনি তখন, তাই ভাবলাম গয়না নিয়ে ফালাবো। কিন্তু বিয়ের আগের দিন আকাশ বলল, আমাদের এই গয়না দিয়ে কিছু হবে না, তুমি বিয়েটা করে নাও। মানে আকাশ, আমি তোমাকে ভালোবাসি, অরণ্যকে কেন বিয়ে করব? পাগল হয়ে গেছো তুমি? আরে বোকা, বিয়ে না, নাটক করবা। নাটক করে বিয়ে করে অরণ্যের কাছ থেকে সুযোগ বুঝে 2টা বাড়ি লিখে নিবা। তাহলে আমাদের জীবনে আর টাকার কষ্ট থাকবে না। আমিও আকাশের কথায় রাজি হয়ে গেলাম। বিয়ে করে ফেললাম তোমাকে। বিয়ের পর সুযোগ খুঁজতে লাগলাম কখন তোমার কাছ থেকে 2টা বাড়ি লিখে নিব। কিন্তু আমি সুযোগ বের করার আগেই তুমি সুযোগ বের করে দিছো। আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিয়েছো, আর আমিও এই সুযোগটা কাজে লাগিয়ে তোমার কাছ থেকে বাড়ি লিখে নিই। কিন্তু বাড়ি বিক্রি করতে আর ডিভোর্স পেপার রেডি করতে আর আকাশকে বিয়ে করতে আরও 1 মাস দেরি হয়। আর আজকে সব কাজ সম্পন্ন হলো, তাই তোমাকে জানালাম। আর শোনো, তুমি ডিভোর্স না দিলেও 3 মাস পর এমনি ডিভোর্স হয়ে যাবে। আর আমি আকাশকে বিয়ে করে নিয়েছি। আমরা বিদেশ চলে যাব। ও কিছুক্ষণ পর আসবে, ওর সাথে চলে যাব আমি। মাবি, এসব কি বলছো? এতদিনের ভালোবাসা আর স্মৃতি সব মিথ্যা আর সব নাটক। বিবেক বাঁধলো না আমার সাথে এত বড় নাটক করতে? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তোমাকে যা বলেছি ঠিক বলেছি, তুমি কোনো ক্ষতি করোনি। কিন্তু আমাদের ভালোবাসার পূর্ণতার জন্য
তোমাকে এটুকু কষ্ট দিতেই হতো, তা না হলে আমরা ভালো থাকতাম না। তাই বলে এত বড় ধোঁকা, এত বড় ছলনা পারলি কি করে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? সরি অরণ্য, এছাড়া আর কোনো উপায় ছিল না। মনে কষ্ট নিও না। আর একটা সুসংবাদ দে। তোমার কাছে এটা সুসংবাদ কিনা জানি না, তবে আমার কাছে সুসংবাদ। বিয়ের 1 মাস পরেই জানতে পারি তোমার আর আমার বাচ্চা আমার পেটে এসেছে। 15 দিন আগে আমি আর আকাশ মিলে ওটাকে নষ্ট করে দেই। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে মাবিহা? মা হয়ে নিজের বাচ্চা নষ্ট করতে কেমনে পারলে? কিচ্ছু করার নেই, আকাশের জন্য আমি সব করতে পারি। আকাশ চলে আসবে, আমি ওর সাথে চলে যাব। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ শোনা গেল। মাবিহা দরজা খুলল। খেয়াল করলাম একটা ছেলে এসেছে। মাবিহা তাকে জড়িয়ে ধরে আমার কাছে আনলো আর বলল, অরণ্য, এ আকাশ, আমার স্বামী। আর আকাশ, তুমি তো অরণ্যকে চিনোই। আকাশ একটা বিদঘুটে হাসি দিয়ে আমার দিকে তাকালো আর বলল, হাই ব্রো, জীবনে ছড়াই উতরে আসবে। আপনার জন্য আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। কিন্তু ব্রো, ভালোবাসা অন্ধ হলেই হয় না, আর ভালোবাসা পেতে হলে বুদ্ধি লাগে। টাকা আর কোয়ালিটি দিয়ে কিচ্ছু হয় না। আমি মাবিহাকে নিয়ে গেলাম, ভালো থাকবেন। এ বলে তারা চলে গেল। সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম আমি জানি, শুধু এতটা কষ্টই পেয়েছিলাম যে শোকে ফাতর হয়ে গিয়েছিলাম। ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগলো। তারপর আবার কাজে মনোযোগ দিলাম। মাবিহার জন্য একটা হাহাকার ছিল, তবুও একদিন হাসপাতালে কেউ ছিল না আমি ছাড়া। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আসলো আর বলল, ডাক্তার সাহেব, আমার পেটে খুব ব্যথা, একটু আলটা করে দেখেন না কি হয়েছে। পেটের ব্যথায় নড়তে পারছি না। মেয়েটার কান্না দেখে বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেক কষ্ট পাচ্ছে পেটের ব্যথায়। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে কোনো মহিলা মানুষ নেই। ওনাকে একা আলট্রা রুমে নিয়ে কি করে যায়? সারা হাসপাতালে একটা মহিলা নার্স ছিল না তখন। আমি বাধ্য হয়ে ওনার কান্না দেখে একাই আলট্রা রুমে নিয়ে যায়। আলট্রা রুমে নিয়ে যাওয়ার পর উনি হঠাৎ দরজা লাগিয়ে দিল আর বাঁচাও করে চিৎকার দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না উনি এমন কেন করছে। আমি ওনাকে বললাম, আপনি এমন কেন করছেন? আমি তো কিছু করিনি, আমাকে এভাবে পাঠাচ্ছেন কেন? উনি আরো জোরে চিৎকার করতে লাগলো। আমিও ভয় পেতে লাগলাম উনি এমন কেন করছেন এটা ভেবে। ভয়ে রুমের দরজা খুলে ফেললাম। দেখলাম আমার কলিগ দাঁড়ানো, আরো কিছু লোক সাথে। আমার কলিগ বলে উঠল, ছি অরণ্য সাহেব, আপনি এমন কাজ করলেন? দেখুন, আমি কিছু করিনি, আমাকে পাঠানো হচ্ছে। আপনি যে কিছু করেননি তা তো বুঝতেই বা দেখতেই পারছি। আপনার বউ আপনাকে এজন্যই ছেড়ে গিয়েছে, তাই না? সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমার নামে ধর্ষণের মামলা করা হলো। হাসপাতালের এক নার্সকে জিজ্ঞেস করেছিলাম আমি কেমন। উনিও সেদিন মিথ্যা সাক্ষী দিয়েছিল, বলেছিল আমি এতদিন ভয়ে মুখ খুলিনি। এ অরণ্য সাহেব আমাকে অনেকবার কুপ্রস্তাব দিয়েছে, অনেকবার আমাকে ব্যবহার করার চেষ্টা করেছে। উনি একজন বদমাইশ লোক, ওনার যোগ্য শাস্তি কামনা করছি। আমি সেদিন বুঝতে পারছিলাম না উনি কেন আমার নামে এমন মিথ্যা বলল। যে আমি মাবিহাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাইনি, সে আমাকে এতটা দোষারোপ করলো। আমাকে ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হলো। পত্রিকায় বড় করে হেডলাইন দেওয়া হলো, এক অবহেলিত মেয়েকে ধর্ষণের দায়ে ডাক্তার অরণ্যকে শাস্তি প্রদান করা হয়েছে। দর্শক হিসেবে আমার ছবি ছাপা হলো। আমাকে চাকরিচ্যুত করা হলো, 2 বছর জেল দেওয়া হলো। পরে জানতে পারি আমার কলিগ ওদেরকে দিয়ে আমাকে পাঠিয়েছে, কারণ আমার পরিচিতি বেশ ছিল। রোগীরা ওর থেকে বেশি আমার কাছে আসতো, এজন্য মেয়ে 2টারে টাকা দিয়ে কাজ করিয়েছে। হায়রে টাকা! সামান্য কয়টা টাকার জন্য মেয়ে 2টা আমার জীবনটা নষ্ট করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল। বাইরে মুখ দেখাতেও আমার এমন কষ্ট হয়,
কি দোষ ছিল আমার? আমার নিজের মা আমাকে ছেড়ে গেল। আমাকে ছেড়ে যদি যেতে হতো, আমাকে জন্ম কেন দিল? কি ক্ষতি করেছিলাম আমি তাদের? আমার ভালোবাসা আমাকে ধোঁকা দিল। কিভাবে পারলো একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য আমার সাথে এত বড় ছলনা করতে? কিভাবে পারলো আমাকে কষ্ট দিতে? কিভাবে পারলো আমার বাচ্চাটা আসার আগেই খুন করতে? আমার দোষটা কোথায় ছিল? ভালো ডাক্তার হয়েও আমি আজকে চাকরিচ্যুত, দর্শন না করেও আমি আজকে দর্শক। দোষটা আমার কোথায় ছিল? এর সব কিছুই হয়েছে ছলনাময়ী নারীদের জন্য। আমি দেখেছি নারীর রূপগুলো। নারীরা শুধু ঠকাতে জানে, ছলনা করতে জানে। বাবা ঠিকই বলেছিল, নারী হলো এক ছলনাময়ী বিষাক্ত জাল। আজকে এই কথার মানেটাই ঠিকই বুঝেছি। এখন কোনো নারীকে আমার সহ্য হয় না। কোনো নারী কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। নারী আমার কাছে ঘৃণিত বস্তু ছাড়া আর কিছু না। তোমার আগেও একটা মেয়েকে এনেছিলাম, সেও পালিয়ে গেছে। তোমাকেও সুযোগ দিয়েছিলাম পালানোর, তুমি পালাওনি, তাই এত কিছু তোমাকে বললাম। ডালিয়া অরণ্যের কথা শুনে বেশ অবাক হলো। অরণ্যর মনে যে এত কষ্ট লুকানো ছিল ডালিয়া বুঝতেই পারেনি। ডালিয়ার সবসময় মনে হতো পুরুষ মানুষ যন্ত্র আর জানোয়ার, আর এখন অরণ্যর কথা শুনে মনে হচ্ছে মেয়ে মানুষও কম না। ভালোই বুঝতে পারছিল অরণ্য বারবার প্রতারণার শিকার হয়েছে, আর এসব বিশ্বাসঘাতকতা আর প্রতারণা অরণ্যকে এমন বানিয়েছে। হঠাৎ ডালিয়া খেয়াল করলো অরণ্য একটা বিদঘুটে হাসি দিচ্ছে। ডালিয়া ভয় পেয়ে গেল। অরণ্য এভাবে কেন হাসছে? ভয়ে ভয়ে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্যবাবু এভাবে হাসছেন কেন? অরণ্য ডালিয়ার কথা শুনে উঠে রান্না করে